সেটা তো অপরাধ নয় যে আমি মানে পারছি না আর বিশাল পারলাম, এটা কোনো কাজই ছিল না। মানে কেন তারা সুইসাইড করলো এটাও বলাটা যুক্তিসঙ্গত নয়। মানুষ এখন প্রতি পদক্ষেপে বলতে থাকে যে এত ছুটি পায়, এত কেন করবে না, কি কারণে করবে, যে তো মানে যায় আসে, এরা ছুটিতে বসে থাকে আর পয়সা পায়। তার হয়তো জীবনে আরো সমস্যা ছিল, তার মধ্যে এটা তার অতিরিক্ত একটা উপদ্রব এই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে, সেটা সে নিতে পারেনি। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই একটা যেন ঝড় বয়ে গেল, এবং সেই ঝড়ের মধ্যে যে দুদল যে মানুষ সব থেকে বেশি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফেস করলো, তাদের মধ্যে রয়েছে সাধারণ মানুষ আর রয়েছে বিএলওরা। অনেক বিএলওর ক্ষেত্রে দেখা গেছে যে তারা বলছে যে তারা এই কাজের প্রেশার নিতে পারেনি বলে, এরকম আমরা রিঙ্কু মন্ডলের কথাও জানি, যিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমি এই এক তো টেকনোলজি, দ্বিতীয় কথা কাজের প্রেশার, তৃতীয় কথা হচ্ছে যে রেমুনারেশন দেওয়া হচ্ছে, এই সবগুলোই তুলেছে। এবং যদি একজন বিএলওর সাথে কথা বলা যায়, একদম তার কাজের সাথে যুক্ত হওয়া, তার কাজটা করা, যেহেতু এখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা প্রায় শেষের পথে, তো আমি আজকে আমার ইনসাইট অফ এর যে ইউটিউব প্ল্যাটফর্ম, সেখানে আমি একজন বিএলওকে পেয়ে গেছি। যদিও বিএলও তার পরিচয় না, তিনি একজন শিক্ষিকা। আমরা আসুন তার সাথে কথা বলি, তিনি এইভাবে কাজের সাথে কিভাবে যুক্ত হলেন, কি কি ফেস করেছেন, কিভাবে তিনি কাজটা এগিয়ে নিয়ে গেছেন, আমরা আসুন না জানি। নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি একটু আমাদের দর্শক। আমার নাম অপরাজিতা মৌলিক, আমি সোদপুরে সুকচর শতদল বালিকা বিদ্যায়তনে কেমিস্ট্রি পড়াই। আচ্ছা, এবার আমাকে বলুন যে আপনি এটার সঙ্গে যে কিভাবে যুক্ত হলেন। যুক্ত মানে আমি তো স্কুলের চাকরিটা গত 22 বছর ধরে করছি। আচ্ছা। আর গত বছর ভোটের সময় ফার্স্ট পোলিং এর ডিউটিটা এসেছিল, তো সেটা আমরা রিজার্ভে ছিলাম, সেটা পালন করতে হয়নি। রিজার্ভের দিন সারাদিন বসেছিলাম, তারপর আমাদের আর প্রয়োজন হয়নি। আর এই বছর হঠাৎ করেই দেখলাম যে সম্ভবত জুলাই মাস নাগাদ আমাদের কাছে চিঠি আসলো যে এরকম বিএলও হিসাবে অ্যাপয়েন্ট হয়েছি আমাদের এই কামারহাটি এসি 167 নম্বর পার্টের জন্য। আচ্ছা। তো তারপরে আমাদের স্কুলের থেকে চিঠিটা পাওয়ার পরে কামারহাটির চার্জ অফিস থেকে ফোন করা হয়, তারপরে সেখানে আসি, যোগাযোগ করি, তারপরে পরপর কতগুলো ধাপের মাধ্যমে তারা আমাদের ডকুমেন্টস গুলো যাচাই করলো। হ্যাঁ, ডকুমেন্টস গুলো যাচাই হলো, তারপরে বিভিন্ন পরপর ট্রেনিং হলো। ট্রেনিং এর সময় তারা পরপর কিভাবে অ্যাপগুলোকে আমরা চালাবো সেইগুলো শিখিয়ে দিল। তখন বললো যে নভেম্বর মাস নাগাদ হয়তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। আচ্ছা। তো তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এরকম একটা ধারণা দিল। তারপরে মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে, পুজোর আগে 2002 এর লিস্টটা আমাদের হাতে দেওয়া হয়েছিল এই পার্টের ক্ষেত্রে। যেরকম আমি 167 পার্টের বিএলও, তখন 2002 সালে এই জায়গাটা ছিল 91 পার্ট আর 212 পার্টের মিশ্রণ। সেই দুটোর যে হার্ড কপি, তাদের যে ইলেকটোরাল রোলটা, সেটা আমাদেরকে দেওয়া হয়েছিল। দিয়ে তারপরে অ্যানেক্সার 1 বলে একটা বই মতন দেওয়া হয়েছিল, সেটার মধ্যে ওই 2002 সালে কারা ছিল, বর্তমানে তারা রয়েছে কিনা, এরকম আমাদের ম্যাচিং করতে বলা হয়েছিল। সেটা আমরা মোটামুটি অক্টোবর মাসটা জুড়ে করেছিলাম। তারপরে তো নভেম্বর মাস থেকে এসআইআর শুরু হয়ে গেল আর কি। হ্যাঁ, তো মানে আপনার কাছে কতজন মানুষের? আমার কাছে 1187 জন মানুষ 167 পার্টে রয়েছে। আচ্ছা। 1187 জন মানুষের মধ্যে 91 জন হচ্ছে যে মানে ডেড, শিফটেড বা তারা অ্যাবসেন্ট, আনট্রেসেবল, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং এই সংখ্যাটা বাদ দিলে 1076, এই এতজন মানুষের সঙ্গে আমি ডিল করেছি বলা যেতে পারে। 1076 মানে হাজার খানেক মানুষের সঙ্গে, হাজারের উপরে, প্রায় 1100। হ্যাঁ, 1100। আচ্ছা, মানে আপনি কিভাবে ডিল করলেন, মানে সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। মানে আমাদের ধরুন যেরকম 4 তারিখে বলা হয়েছিল, যেরকম যে 4 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, তো 4 তারিখ ছিল আমার সম্ভবত 4th নভেম্বর ছিল মঙ্গলবার। তো 4th নভেম্বর থেকে আমরা স্টার্ট করতে পারিনি, কারণ 4th নভেম্বর দিনই আমাদের কামারহাটি এসি থেকে ফর্মগুলো দেওয়া হলো।
আচ্ছা আমরা 5 তারিখ থেকে শুরু করেছিলাম কাজটা। আচ্ছা এবার 5 তারিখ থেকে শুরু করলাম, তখন আমার কাছে যেগুলো পড়েছিল সেগুলো মূলত হচ্ছে ক্লাব টাউন রেসিডেন্সি, হুম ক্লাব টাউন হাইটস এর কিছু, হুম ক্লাব টাউন গার্ডেন প্রায় পুরোটাই, হুম আর সংলগ্ন অঞ্চল বলতে রামকৃষ্ণ পল্লী হুম। সেখানের কিছু ভোটার, আর এদিক ওদিক টুকটাক আপনি কিছু। পুরো পায়ে হেঁটে পুরো ওটা ইয়েটা পুরো করেছেন? পায়ে হেঁটে মানে ধরুন এই যে কমপ্লেক্স গুলো, হুম। এখানে আমি প্রত্যেকটা ডোর টু ডোর না, করিনি, সে তো এখানে আমি নিশ্চয়ই। একটা ক্যাম্পেইন করে হ্যাঁ, মানে হ্যাঁ। ক্যাম্প মতন হুম, করেছিলাম, ঠিক। সেখানে আমি গ্রুপে জানিয়ে হুম, দিয়েছিলাম। হুম, ক্লাব টাউন গার্ডেনেও তাই করেছি, হুম, হাইটসেও তাই হুম, করেছি। রামকৃষ্ণ পল্লীটাতে সেটা সম্ভব ছিল না, কারণ হুম, ওটা প্রত্যেকটা আইসোলেটেড বাড়ি ওখানে। হুম, সুতরাং ওখানে আমি মোটামুটি ভাবে বলতে গেলে প্রায় সমস্ত বাড়িতেই আমি গেছি। হুম। হ্যাঁ, আচ্ছা। সমস্ত বাড়িতেই গেছি। হুম, তারপরে ধরুন এই ম্যানহাটান কমপ্লেক্স, জগন্নাথ নিকেতন, হুম। তারপরে আমাদের এই পাঞ্চালির মধ্যে ঢুকে যে ফ্ল্যাট বাড়িগুলো, আচ্ছা, আচ্ছা। মোটামুটি সমস্তটা আমি গিয়ে করেছি। গিয়ে করেছেন মানে হুম। এই যে গিয়ে করায় মানে অনেক মানুষের সাথে তো আপনার একটা মানে একটা ঝট করে ঝটিকা সফরে অনেক মানুষকে দেখে ফেলেছেন, হ্যাঁ, জেনে হ্যাঁ, ফেলেছেন। হ্যাঁ, মোটামুটি 7 দিনের মধ্যে সেটা আপনার ধরুন নিজের কেমন লাগলো? মানে কেমন লাগতো কোনো আর কোনো কি? ক্ষেত্রে ধরুন অভিজ্ঞতাটা ভালো, মানে মানুষ ধরুন সম্মান করছে যে এই Yes, যে বিএলও এসেছেন, ঠিক, ঠিক, ঠিক। দিদি বসুন বসুন, কেউ বাহ! চেয়ারটা এগিয়ে দিচ্ছে, কেউ বাহ! বলছে দিদি জল খাবেন, হ্যাঁ। সেরকম করছে। আবার কিছু মানুষ আছে ধরুন মানে আহ, ধরুন যাদেরকে ফর্ম দিয়ে আসলাম, হুম, পরে আমি ফর্মটা যখন তুলতে গেলাম, হুম। মানুষ সব মানুষ তো সমান হয় না, ঠিক, কেউ ঠিক, ধরুন একদম। বলছে যে "এই এখন আসলেন, এখন খেতে বসেছি, এই পরে আসুন পরে আসুন", মানে তখন একটুখানি জিনিসটা অপমানজনক ঠিক, লাগে। ঠিক, আবার নিশ্চয়ই। কিছু কিছু মানুষ ধরুন ভালো ব্যবহার হুম, করেন, হুম, বসেন, হুম, এরকম মিলিত মানে সবকিছুই একটা মিশ্র অনুভূতি আর কি। হুম, হুম, মানে খুব ভালো অভিজ্ঞতাও বলবো না, হুম। আবার যে একেবারে খুবই খারাপ সেরকম নয়। জীবনে যেরকম ভালো মন্দ ওঠাপড়া সব থাকে। রকম খারাপ ঠিক। ভালো সবকিছু নিয়েই তো জীবনটা। হ্যাঁ, নিশ্চয়ই। আর সবাই তো সমান হবে না, কেউ ধরুন ভালো ব্যবহার করবে, কেউ হুম, ধরুন ভালো হবে। ব্যবহার করবে না। হ্যাঁ। তো সেরকম ভাবে মিলিয়ে মিশিয়ে চলতে হবে আর কি। আচ্ছা, এবার এই যে এত হাজার জন মানুষের যে আপনি এটা কালেক্ট করেছেন, তো হুম। আমি জানতে চাইছি যে এই আপনার তো স্কুলের কাজটাও রয়েছে, হ্যাঁ, মানে স্কুলে তখন তো আমাদের সেটা অন কিভাবে ডিউটি ম্যানেজ দেওয়া হয়েছিল। করতেন? এবার আচ্ছা, অন অন ডিউটির ডিউটি। মধ্যেও আমি যেহেতু স্কুলে উঁচু ক্লাসে পড়াই, 11-12 প্র্যাকটিক্যাল করাই, বা 11-12 পুরো কেমিস্ট্রিটাই আমার স্কুলে আমি পড়াই। ওকে। তো আমার এই মেয়েদের গ্রুপ আছে, এবার আমি ধরুন পরপর না গেলে মেয়েরা জানতে চায় দিদি আসবেন না, দিদি আসবেন না, তখন খারাপ লাগে। তখন ওই টাইমটার জন্য দৌড়তে দৌড়তে স্কুলে গেছি, Okay. কখনো ক্লাস করিয়েছি, চলে হুম, এসেছি, এইভাবে হুম। ম্যানেজ করে ফেলেছি আর কি। আচ্ছা, কারণ আমাদের তো পড়ানোটাই হচ্ছে মূল কাজ, মূল এই কাজ কাজটা একদম। সেকেন্ডারি এই আমাদের। কাজটা সেকেন্ডারি। হ্যাঁ, আচ্ছা, আর আমি আমার পড়ানোর জায়গাটাতে কখনো ফাঁকি দিই না, আমি ওই জায়গাটা খুব ভালোবাসি, বরং আমার এই কাজটা আমাকে করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ, এই এটা কাজটা আমার তো আপনার সরকারি হ্যাঁ, এটা আমি নির্দেশ বলে। ফেলতে পারবো না না, না, কাজটা, তাই। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা কাজটা হুম। আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবার এটার মানে এই যে তথ্য তোলা বা এই যে যাবতীয় যে আপনি কাজটা করেছেন, মানে আপনি টেকনোলজিক্যালি হ্যাঁ, আমি টেকনোলজিক্যালি ওকে। সেভি, আমার অসুবিধা হয়নি। আচ্ছা, হ্যাঁ, তাও এই কাজটার জন্য আপনাকে কতটা সময় দিতে হয়েছিল? না, আমার খুব একটা অসুবিধা হয়নি, হুম, বলতে কি আমার ধরুন টোটাল 1187 ফর্ম, হুম। 1187 ফর্মের মধ্যে 229টা ফর্ম হচ্ছে যেটা অনলাইন ভোটার সে সাবমিট করেছে, বাদ আচ্ছা, বাকি আচ্ছা, অনলাইনে তো সাবমিট অনলাইনে করেছেন। করেছে। হ্যাঁ, তারা আচ্ছা, 230টা মতন সেই সংখ্যাটা ছিল। আচ্ছা। এবার 1187 থেকে যদি 230 মাইনাস দেন, হুম, তার মানে মোটামুটি ধরুন 900-র কাছাকাছি। হুম। 900-র কাছাকাছি ফর্ম কিন্তু মানে আপলোড করা আমি হুম। নিজে একলা করেছি, উইদাউট এনিবডিজ হেল্প। আচ্ছা, আমি পুরোটা একলা করেছি। আচ্ছা, নিজে সুতরাং পুরোটা আমি করেছেন। কাজটা খুব ভালোভাবে জানি। আমি কাজটা পুরোটা বুঝতে পেরেছি। ভালোভাবে করেছি। আচ্ছা, ওকে। হুম। আচ্ছা, কাজটা করতে আপনার কোনো অসুবিধা হয়নি? আপনি না, কাজটা আমার যে জায়গাটায় অসুবিধা হয়েছে বা আমার মনে হয়েছে, এই যে হুম, বারবার ইলেকশন কমিশনের তরফে বলা হচ্ছে হুম। যে বিএলও বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি ফর্ম ঠিক, তুলবে, ঠিক। এই জায়গাটাতে আমার একটুখানি অসুবিধা আপত্তি হয়েছে। আছে, হ্যাঁ, অসুবিধা আছে। কারণ একটা মানুষ কিন্তু ভোট দিতে যাচ্ছে, সে কিন্তু তার যে বুথ সেখানে সে পায়ে হেঁটে যাচ্ছে। একমাত্র বুথ পায়ে 85-র হেঁটে উপরে যাচ্ছে। হলে হ্যাঁ, তখন কিন্তু হ্যাঁ, বাড়িতে বুথ ঠিক, অ্যারেঞ্জ করে তাকে ঠিক ভোট বলেছেন। নেওয়া হচ্ছে। হুম, আজকে কেউ যদি বলে যে হুম, আমার পায়ে কেটে গেছে, আমি হুম, ভোট দিতে পারবো না, আমার হুম, বাড়িতে এসে ভোট হুম, নিয়ে যাও, হুম, বা আমার খুব কাশি হয়েছে, আমি ভোট দিতে যেতে পারবো না, হুম, সেখানে কি ইলেকশন কমিশন তাদের জন্য বাড়িতে ব্যবস্থা করে? করে হুম, না কিন্তু, হুম। করে না। না, করে না। একমাত্র বয়সটার বিচার করে 85-র ঊর্ধ্ব যারা, আমার হুম, শাশুড়িও 85-র বেশি বয়স আমি দেখেছি, বাড়িতে গত বছরের আগের বছর হুম, বাড়িতে এসে ভোটের ব্যবস্থা হয়েছিল। হুম, সুতরাং যে মানুষটা ভোট দিতে যাবে, সেই মানুষটার সেইটুকু শারীরিক সক্ষমতা ধরে নিয়ে তাদেরকে যদি বলা হতো যে বুথ থেকে ফর্মটা হুম, কালেক্ট করবে, একদম। বুথে জমা করবে, হ্যাঁ, আমার মনে হয় দ্যাট উড বি মোর সিস্টেমেটিক, হুম, এবং সেটাতে আমার মনে হয়েছিল দ্যাট উড বি লেস ক্যাওটিক অলসো। হুম, অনেকবার বলা হচ্ছে যে
বিএলও বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি যাবে। সেক্ষেত্রে কি হয়, এই যে ধরুন এইরকম কমপ্লেক্স গুলোতে আমরা থাকি, যেখানে ধরুন 250-300টা ফ্ল্যাট রয়েছে, এবং অধিকাংশ ফ্ল্যাটেরই কিন্তু আমার যে ইলেকটোরাল রোল ছিল, অ্যাড্রেস ইজ নট ক্লিয়ার, শুধুমাত্র ফিডার রোড 57/3। এটা কিন্তু আমার ডিউটির মধ্যে বর্তাচ্ছে, সেখানে তাদের ডাটাবেস দেখে একে তাকে জিজ্ঞাসা করে ফ্ল্যাট নম্বর খোঁজা, এবং মানুষের মনে একটা ধারণা হয়েছে যে আমি কেন যাব, বিএলও আমার কাছে আসবে, তাকে আসতে হবে। এরকম কথা আমি ফেস করেছি, মানুষ বলছে যে আপনি তো টাকা পাচ্ছেন, আপনি আসতে বাধ্য। আমি এরকম কথাও ফেস করেছি, কিন্তু আপনি আসতে বাধ্য। ঠিক ঠিক, এই কথা এই বা যে ধরুন আমি একটা কমপ্লেক্সে একটা ক্যাম্প করছি, যে আসলো সে এসে আমাকে বলে যাচ্ছে মনে রাখবেন আপনাকে জীবনে কত বড় উপকার করে গেলাম। আমি এরকম ডায়লগও শুনেছি। তাহলে সুতরাং এবার সবার তো সব জায়গাটা সমান নয়। আমি টেক স্যাভি, আমার টেকনোলজিক্যালি আপডেট করতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এই ধরনের মানুষজনকে ডিল করতে আমার এবং আচমকা একটা অসম্মান আপনাকে করে তখন ওটা নেওয়া যায় না। ওটা নেওয়া যায় না। ঠিক, এটা এখানে উনি বিএলও হিসেবে যে কাজটা করতে গেছেন, সেই কাজে যেটা ওনার মনে হয়েছে, সেক্ষেত্রে একজন দিদিমণি হিসেবে উনি এই কথাটা বলছেন যে এটা কেন হবে, একজন ভোটারেরও সেই দায়িত্বটা থাকা উচিত যে সে একটা নির্দিষ্ট জায়গায় এসে তার ডকুমেন্ট জমা দিয়ে যাবে। যাই হোক, এটা তো একটা পার্ট। আমি ওনাকে এবার একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি কাজটা খুব স্মুথলি করে গেছেন, সেটা তো আপনার কথা অনুযায়ী বোঝা গেল, এবং আপনি যে প্রবলেম ফেস করেছেন সেই সমস্ত প্রবলেম ওভারকাম করে পুরো আমার কাজটা আমার হয়ে গেছে। এবং এখানে আমাদের কামারহাটি এসিতে আমাকে আমার যারা সুপারভাইজার এই ইয়ারও বা ইয়ারও স্যারও আমাকে চেনে, আমি কাজটা খুব স্মুথলি করে নিয়েছি। হ্যাঁ, স্মুথলি উনি কাজটা করে নিয়েছেন। কিন্তু আমি একটা জিজ্ঞেস করছি যে আচ্ছা, আপনি আমাকে যদি একটু বলেন যে ধরুন এত তো বিএলও নিয়ে বিতর্ক হয়েছে, একটা কাজ, সেই কাজটা দেওয়া হয়েছে, সেই কাজটা করতে গেলে সমস্যা তো হবেই। আপনি তো নিজে অনেক সমস্যা ফেস করেছেন, সমস্যা হবেই। এবার প্রতিটা মানুষের সমস্যাগুলো প্রতিটা মানুষ আলাদা রকম ভাবে ডিল করে, কেউ পারে হয়তো কেউ পারে না। তো আমার কথা হচ্ছে এই 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 যে যে সমস্যাগুলি বলছে, অনেকে বলছে আমরা পারছি না করতে, অনেক প্রেশার থাকছে, আপনার সেক্ষেত্রে কি মত? সময়সীমাটা দেওয়া হয়েছে সেটা খুব কম, মাত্র 1 মাসের সময়সীমার মধ্যে আমি তাদেরকে ফর্মটা দেব, ফর্মটা তুলবো, ফর্মগুলো যাচাই করব, ফর্মটা আপলোড করব, সেটা 1 মাস তার পক্ষে খুব কম সময়। হ্যাঁ, মানে অনেকে সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। সবটা অসুবিধা হতেই পারে না, হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমাকে যদি আজকে কেউ বলে যে আপনি মাঠে গিয়ে এই এতগুলো ধান গাছ পুঁতে দিয়ে আসুন, তো আমি করতে পারবো না, কিন্তু কারণ সেটা আমি করিনি কখনো। কিন্তু আমাকে যদি একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে একটু কিছুদিন সময় দিয়ে যদি বলা হয় যে আপনি রোজ 10টা করে ধান গাছ পুঁতুন, এখন আমি পুঁততে একটা দিন আসবে যেদিন আমি 50টা ধান গাছ একদিনে পুঁতে দিতে পারবো। কিন্তু আমাকে যদি আপনি এখনই বলেন যে দিদি আপনি এখানে 10টা ধান গাছ পুঁতুন, তো আমি পারবো না কিন্তু পুঁততে। ঠিক ঠিক ঠিক, কারণ সেটা আমি করিনি কখনো। হ্যাঁ, এক্স্যাক্টলি, করিনি কখনো। সেটা তো অপরাধ নয় যে আমি মানে পারছি না, আমি পেরেছি বলে যে আরেকজন পারছে না তাকে আমি ছোট করব। আমার মনে হয় যে কারণে আমি এই স্টোরিটা করলাম, এই যে সংবেদনশীলতা, এই যে একে অপরের প্রতি সংবেদনশীলতাটা আমরা মনে হয় কোথাও হারিয়ে ফেলছি। যে একজন মানুষ পারছে, একজন মানুষ নাই পারতে পারে, হ্যাঁ, তাদের দোষের কিছু নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি শুধু এটার জন্যই আমার মনে হচ্ছিল যে একজন কারুর সাথে এটা কথা বলাটা জরুরি, যে একজন পারছে একজন পারে না, মানে ওই আমাদের ফার্স্ট হওয়ার মতন, যে সবাই তো ক্লাসে ফার্স্ট হবে না, যে হবে না সেটা তার অপরাধ নয়, যে দোষ নয়, তার লিমিটেশন। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাতে তো দোষের কিছু নেই। আমাকেও যদি আজকে বলা হয় যে এক্ষুনি আপনি গিয়ে এই কমপ্লেক্সটা 5 পাক দৌড়ে আসুন, তো আমার সেই শারীরিক সক্ষমতা নিয়ে আমি পারবেন না। তার মানে কি নয় যে আমি দৌড়াতে পারলাম না মানে বেঁচে থাকতে পারবো না, ডেফিনেটলি নয়। তাহলে আর সব মানুষ সব কাজ পারে না, ছেলে আছে মেয়ে আছে, আমার ছেলেকে আমার পড়াতে হয়, ছেলে ক্লাস 11-এ পড়ে, মানে এই দায়িত্বগুলো তো আপনাকে পালন করতে হয়। আমার মেয়ে ক্লাস মানে আমি একজন মহিলা হিসেবে এটা বলছি যে একজন মহিলা হিসেবে আপনাকে এটাও পালন করতে হয়। আমার বাড়িতে আমার বৃদ্ধ শাশুড়ি আছে, আমার মা আছে আমার কাছে, তাদের প্রত্যেককেই আমার দেখতে হয়। না দেখে যে কাজগুলো করেছি, সেটা না দেখে আপনি এই কাজটা করতে চলে গেছেন এরকম। সেটা এবার আমি পেরে গেলাম বলে আরেকজন পারলো না বলে তার না পারাটাকে হাইলাইট করার মতন আমার মনে হয় কিছু নেই, নাই পারতে পারে। তবে আমার মনে হয়েছে আমার নিজেরও যেরকম ওই পুরো কাজটার মধ্যে এই যে বাড়িতে বাড়িতে যাওয়া, এই ব্যাপারটা আমার কাছে ভীষণ কঠিন মনে হয়েছে, এবং তার কাছ থেকে ফর্মটা তোলা। দুবার কেন, অনেকবারই গেছি, ফর্ম দিল না, এবং আপনাদের নম্বরও সবার কাছে দেওয়া ছিল, যে যখন মানে আমি তো আপনাকে ভোট 6টার সময় মানুষ ফোন করে, আপনি কখন আসবেন, আমি কিন্তু 9টার মধ্যে বেরিয়ে যাবো। আমি তো 9টার মধ্যে যেতে পারবো না। কেন পারবেন না? পয়সা পাচ্ছেন তো। আপনাকে বলছি 9টার মধ্যে আপনি আসুন, নাহলে আমি কোনো মতেই যেতে পারবো না। আপনি যদি কমপ্লেন করতে হয় করুন, আমি 10টার সময় বেরোবো, তখন বাড়ি বাড়ি আমি যাবো।
আমি 9টার মধ্যে যেতে পারবো না। আপনার যদি অসুবিধা থাকে আপনি আমার ফ্ল্যাট নাম্বার, আমি আমার ফ্ল্যাট বাড়িতেও নাম্বারও দিয়ে প্রচুর দিয়েছে। নম্বর আমি দিয়ে দিয়েছি, আমার হুম। অ্যাড্রেস প্রচুর মানুষ আমার বাড়িতেও এসে দিয়ে গেছেন। কিন্তু আমার মনে হয়েছে এটা যদি বুথে বসে কাজটা হতো সেটা অনেক বেশি সিস্টেমেটিক হতো। মানে বলছেন যে নির্দিষ্ট বুথগুলোতে গিয়ে আমরা ভোট দান যেখানে আমরা করি। ভোট দিই, হ্যাঁ, good. যেখানে আমরা ভোট দিই হুম, সেখানে আমাকে পায়ে হেঁটে যেতে হচ্ছে ভোটের দিন। হুম, আমি যদি ভোটের দিন অসুস্থ হয়ে পড়ি আমি বলতে পারবো না যে আমার জন্য ব্যবস্থা করা হুম, হোক বাড়িতে ইলেকশন কমিশন, কেউ করবে না কিন্তু হুম, ইলেকশন কমিশন। হুম, তাহলে সেই একটা দিন আমাকেও নিজের নথিপত্র যাচাই করার জন্য, নিজের অ্যানুয়ারেশন ফর্ম নেওয়ার জন্য আমি বুথে যাব, বুথ থেকে ফর্ম নেব, বুথে সাবমিট করব, সেটা হুম। অনেক বেশি সিস্টেমেটিক হতো এই বাড়ি 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 যাওয়ার ক্যাম্পেইনিং থেকে। আচমকা দুটো মানুষের সঙ্গে দেখা হচ্ছে, যে অবশ্যই ইলেকশন কমিশনের তৃণমূল স্তরের প্রতিনিধি হলো, সেই ইলেকশন কমিশনের প্রতিনিধি আর একজন সাধারণ মানুষ, দুজনের মধ্যে কোনো লিয়াজও নেই, অথচ একজন গিয়ে ডকুমেন্টস মানে ফর্ম দিচ্ছে, ডকুমেন্টস চাইছে। আচ্ছা, আপনাদের অনেক কিছু ডকুমেন্টস সবই ইলেকশন কমিশন দিয়ে দিয়েছিল, মানে আমাদের মানে সাধারণ মানুষের সমস্ত ডকুমেন্টস? না না, না। আপনাদের এনুমারেশন ফর্ম গুলো আমরা পেয়েছিলাম, হুম, ফর্ম গুলো আমরা আপনাদেরকে দিয়েছি। হুম, এবার ফর্ম গুলো তোলার সময় দেখুন ইলেকশন কমিশন থেকে বারবার বলা হয়েছিল কোনো ডকুমেন্টস দিতে হবে না, তাই তো? হ্যাঁ বলা বলা হয়েছিল। হয়েছিল। এবার যখন ডকুমেন্টসটা আপনারা মানে আমরা যখন ম্যাচিং করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মিলছে না, সেক্ষেত্রে ডকুমেন্টটা থাকলে হয়তো সুবিধা হতো 2002-এর। সেক্ষেত্রে অনেক সময় ফোন করে তাদের কাছ থেকে আমরা চেয়েও নিয়েছি, হুম, অনেকে দিয়ে গেছেন, হুম। অনেকে বলেছেন কেন দেবো, আমাদের তো দিতে বলা হয়নি, সুতরাং তারা তো ভুল নয়। সুতরাং এই জায়গাগুলো প্রথম থেকে যদি ক্লিয়ার থাকতো ক্লিয়ার হয়নি। তাহলে আমাদেরও সুবিধা হতো এবং হুম। যে ইলেক্টর তারও সুবিধা হতো, সেও জানতো যে তাকে এইগুলো প্রডিউস করতে হবে। হুম, হুম, হুম। এরকম কিছু সমস্যার তো আচ্ছা। সম্মুখীন হয়েছি আমরা। আচ্ছা, তাও এই মিসকমিউনিকেশনটা আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে, এবং সেই দূরত্ব বাড়তে বাড়তে এমন অনেকটা দূরত্ব হয়ে গেছে যেখান থেকে অনেকেই হয়তো নিজের জীবন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা ছিল যে একজন বিএলও কি বলছেন। আমি ওনাকে পেয়ে গেছি, একজন মহিলা, তার উপর যিনি সমস্তটা স্কুল সামলে নিজের পরিবার সামলেও বিএলওর কাজটা করেছেন, এবং উনি একজন দিদিমণি, যেহেতু তিনি এই কথাটাও বলছেন যে সবাই যে সবটা পারবে এরকমটা নয়, তার জন্য যে তার জীবনকে বাজি রাখতে হবে এটা কোথাও। সেটা সে জীবনকে যে ধরুন বাজি রেখেছে তার মানে সেটা কিন্তু কোনো যে হাসির ব্যাপার সেরকম নয় আমার মনে হচ্ছে। ঠিক, ঠিক, তার ঠিক। হয়তো জীবনে আরো সমস্যা ছিল, তার মধ্যে এটা তার অতিরিক্ত একটা সমস্যা, উপদ্রব এই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে, সেটা সে নিতে পারেনি। হুম, আমাকে যদি এই যে বললাম, আমাকে যদি এখন বলা হয় এই কমপ্লেক্সটাকে আপনি 4টে রাউন্ড দিয়ে দৌড়ে আসুন, তো আমি পারবো না। হুম, তাহলে আমি কেন পারবো না? পারবো না। ঠিক। আমি চাকরি করছি, বলবেন আপনি চাকরি করছেন, আপনি বিএলওর কাজ করছেন, আপনি দৌড়ে আসতে পারবেন না 10 মিনিটে? আমি পারবো না। পারবো না। সবাই তো সবকিছু সবটা পারবে পারবে না, সেটাকে ঠিক। নিয়ে তো মানে হাসির কিছু নেই, মজারও কিছু নেই। নেই, বা সেটা সে criticize পারলো না, করারও বা কিছু আমি নেই। পারলাম বলে আমি একটা বিশাল পারলাম, এটা কোনো কাজই হুম, ছিল না। হুম। মানে কেন তারা সুইসাইড করলো এটাও বলাটা যুক্তিসঙ্গত নয়। যুক্তিসঙ্গত নয়, ঠিক। আমিও অনেক রকমের অনেক কাজ পারবো না, হুম, ঠিক। আমাকে যদি করতে দেওয়া হয়। হ্যাঁ, কারণ পারবো না। আমাদের তো লিমিটেশন থাকতেই পারে হ্যাঁ, থাকতেই পারে। জীবনে। শারীরিক, মানসিক বিভিন্ন হুম, লিমিটেশন আমার থাকতেই থাকতেই পারে। পারে। ঠিক। এবং আমাকে আজকে বলে কালকে থেকেই বলে দেওয়া হচ্ছে এটা শুরু করে শুরু দিতে। করুন। বুথে যদি হতো, এটা আমার নিজের হুম, ব্যক্তিগত নিশ্চয়ই, নিশ্চয়ই। অভিমত, হুম। বুথ থেকে তারা ফর্ম নেবে, বুথে হুম। ফর্ম জমা দেবে, সেটা অনেক বেশি তাহলে এই systematic। ব্যাপারটা হতো না যে এই যে আপনারা গিয়ে অসম্মানিত হচ্ছেন বা কেউ দিতে চাইছে না। কেউ দিতে চাইছে না, হ্যাঁ। কেউ বলছে তার সময় মতন আমাকে যে উপস্থিত হতে হবে, হ্যাঁ। সে সন্ধ্যের পরে বাড়ি আসবে তখন কিন্তু তাকে এরকম আমি কি ফর্ম দিতে আপনাদের যাবো। বলা হয়েছিল যে যে যখন পারবে আসবে আপনারা তখন করবেন, আপনারা না বাধ্য? না, আমাদেরকে বলা হয়েছিল সর্বমোট 3 বার আপনি যাবেন, কখন যাবেন সেটা আপনার ব্যাপার, সেটা আমাদেরকে বলা হয়েছিল ইলেকশন কমিশন থেকে। কিন্তু আপনাদের বাস্তব ফোন চিত্রটা নম্বর দেওয়া অন্যরকম। টেওয়া এগুলো তো ইলেকশন এগুলো তো কমিশনের ইলেকশন পোর্টালেই কমিশন দিয়ে আছে। দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এবার আমি যখন আমাকে ইলেক্টর ফোন করে বলছে যে আমি তো সারাদিন বাড়ি থাকি না, আপনি আসলে সন্ধ্যের পরে আসবেন। এবার আমি তো সেক্ষেত্রে এবার এই স্বাচ্ছন্দ্য নয় বলতে পারি। 1100 উপরে আপনি যে বলছেন, 1187 এটা তো মেইনটেইন করাটা খুব টাফ, মানে আপনাকে মুশকিলই তো। বসে আমি থাকতে তো হবে। মনে করুন একটা রাস্তায় গেলাম, সেখানে হুম, আমি ফর্ম গুলো দিয়ে আমি চলে আসলাম। হুম, দুটো বাড়ি বললো যে না আমরা সন্ধ্যের পরে ফিরবো, কেউ বললো আমি কালকে ফিরবো। আপনি তো আসতে বাধ্য, আপনি টাকা পেয়েছেন, যখন বলবো তখন আসবেন আপনি। এটা অনেকটা দাঁড়িয়ে যাচ্ছে যে আমি তার বাড়িতে রান্না করতে যাই, কি তার বাড়িতে আমি কাজ করতে যাই, যেরকম মানুষ বলে দেয় না যে এই ঠিক, আজকে থাকবো না তুমি ঠিক, সন্ধ্যের পরে এসো, এসো। বুঝতে ওরকম পেরেছি। ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, মানে একটা অসম্মান কোথাও কাজ হ্যাঁ, করেছে। সেটা এবং আমার সেটা খুব, সেই জায়গাটা আমার খুব অসুবিধা হয়েছে, আমি বলতে পারি সেই জায়গাটা আমার ওকে, অসুবিধা আপনাদের হয়েছে। কাজটা কি এখন কমপ্লিট হয়ে না, গেছে? এখন হচ্ছে পরশুদিন তো লিস্ট বেরোবে, হুম, ড্রাফট লিস্ট। হুম, তারপরে হচ্ছে ড্রাফট লিস্টে যারা ওই কোনো লিঙ্ক টিঙ্ক নেই হুম, তাদেরকে সমস্ত হিয়ারিং এ ডাকা হবে। হুম।
এটাই আচ্ছা। এটাই প্রসেস। মানে আপনাদের কাজটা আপাতত না কমপ্লিট? না, আমরাই রয়েছি ও তো। হিয়ারিং এ তাদেরকে এবার ফোন করা হবে, হুম তার বাড়িতে যাওয়ার চেষ্টা করতে হবে, তাদের কাছে ডকুমেন্টটা পৌঁছানোর চেষ্টা করতে হবে, হিয়ারিং এর নোটিশটা। তারপরে তারা আসবে নির্দিষ্ট দিনে, সেখানে আমরা তারা যে ফর্মটা দিয়েছে সেটা নিয়ে যাব। আচ্ছা তারা ওই 11টা ডকুমেন্টের মধ্যে থেকে তাদের যা আছে সেটা তারা প্রডিউস আচ্ছা, করবে। আপনাদেরকে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছিল যে এই এই এত পর্যন্ত কাজ, নাকি মানে না, মোটামুটি ধরুন এই জানুয়ারি মাসটা পুরোটা নিয়ে থাকবে? হ্যাঁ চলবে আচ্ছা, তো। চলবে। হুম। ওকে। আমরা শুনলাম উনি খুব ভালোভাবে কথাটা বোঝালেন যে কি হলে উনি কাজ করেছেন যেহেতু ফিল্ডে, তার কারণ উনি নিজে কাজ করেছেন, উনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং উনি বলেছেন যে কি হলে ভালো হতো। আমি বারবারই বলছি যে বিএলও শুধু নন, উনি একজন মানুষ এবং একজন দিদিমণিও বটে। ফলে দিদিমণির কথাটা আশা করি আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, তারা আগামীতে মাথায় রাখবেন যে একটু বড় টাইম স্প্যান বা একটু আরেকটু জায়গা, মানে দেখুন আমাদের মানবিকতা আর মনুষ্যত্বের প্রথম কথা হচ্ছে একটা মানুষের সঙ্গে সম্মানটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বোধহয় যেটা ভুলে যাচ্ছি, এটা বারবার দিদিমণি বলছেন যে সম্মানটার ওই জায়গাটা, কেন খামোখা কোনো কাজ করতে গিয়ে আমরা অসম্মানিত হব। আমি নিজেও এই জায়গাটা সবসময় মনে করি একটা মানুষের প্রথম জরুরি হচ্ছে সম্মানটা আর তার ডিগনিটিটা, যেটা আমাদের সংবিধানও যেটা আমাদেরকে মানে আমাদের অধিকারের মধ্যে পড়ে। আমরা তো অনেক কিছুই জানি না, আমাদের মৌলিক অধিকার জানি না, আমাদের মানবিক অধিকার সম্পর্কে আমরা অবগত নই। কিন্তু দিদিমণি যেটা বললেন কথাটা, সেটা খুব ভ্যালিড কথা। আমার মনে হয় যে ক্রাইসিস থেকে আমি ঠিক করেছিলাম যে ইউটিউব প্ল্যাটফর্মের মানে আমার ইনসাইট অফ এর ইউটিউব প্ল্যাটফর্মে একজন বিএলওর কথা থাকুক। আমার মনে হয় দিদিমণি সেটা খুব ভালো করে করেছেন এবং দিদিমণি বারবার বলছে এই কারণে আমাদের সমাজে দিদিমণি শিক্ষক শিক্ষিকারা কিন্তু একটা পার্ট, বিশাল বড় পার্ট, যারা আমাদেরকে আগামী জন্য তৈরি করেন, প্রস্তুত করেন, জীবন যুদ্ধে বলুন বা আরো যা লড়াই আমরা লড়ি। সম্মানটা অ্যাকচুয়ালি এখন অতটা আসলে নেই, নেই, চলেও গেছে। মানুষ এখন একদম প্রতি ঠিক কথা পদক্ষেপে বলেছেন। বলতে থাকে যে এত ছুটি পায়, এত কেন করবে না, কি কারণে করবে না। আরে ছুটিটা তো আমি নিজে তো টেনে টেনে নিয়ে হ্যাঁ, আসছি না। exactly. স্কুলটা ছুটি হচ্ছে, তাহলে আমাদের ছুটিটা ছুটিটা হচ্ছে। আমরা তো গিয়ে তো 4টে দেওয়াল আর ওই টেবিল চেয়ার গুলোকে তো পড়াতে পারবো না। করতে পারবো না। আমার তো কোনো দোষ নেই যে আমি স্কুলে চাকরি করি, আমি ছুটি পাই। এক্স্যাক্টলি। এখানে তো আমার কোনো মানে দোষ আপনাদের তো নেই। স্কুলে চাকরি না করলেও চলবে না, তাহলে আমরা পড়বো কার কাছে? মানে এটা তো একটা মানে হ্যাঁ, মানে এই প্রফেশনটা তো একটা মানে কি বলবো, একটা নোবেল প্রফেশন একজন শিক্ষিকা। একসময় মানে ভাবা এখনো হতো। মানে আমরা হ্যাঁ, তো এখনো এখন আর সেটাই সেই ভাবি সম্মান যে টম্মান কিছু নেই, এখন সবই চলে গেছে। এখন মানুষ ওই রকম আর কি, যে তো মানে যায় আসে, এরা ছুটিতে বসে থাকে আর পয়সা পায়, এই আর কি। তাই এই জন্য একদিন কাজ করতে হয়েছে বলে তাদের এত কথা। ব্যাপারটা সেরকমও নয়। যাই হোক, আমরা শুনলাম, আপনারা আশা করি ওনার কথাটা শুনবেন, বুঝবেন এবং সমস্ত বিএলওর প্রতিনিধি হিসেবে নয়, উনি একজন ইন্ডিভিজুয়াল বিএলও হিসেবে আমাদের সামনে যেটা তুলে ধরলেন, আমরা আশা করি এই ক্রিটিসাইজ করা, জাজ করা, কোনো একটা মানে প্রথাগত একটা সিস্টেমের মধ্যে কাউকে ফেলে দেওয়ার আগে আমরা অন্তত একটু ভাবি, দিদিমণির কথা অন্তত একটু ভেবে দেখি যে উনি কি বললেন আসলে। আহ ভালো থাকবেন, আবার দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার এই ইনসাইট অফ এর ইউটিউব প্ল্যাটফর্মের যারা ভিউয়ার্স, তাদের সামনে এরকম নানা রকম বিষয় নিয়ে আমি আসি, যে বিষয় নিয়ে কেউ কথা বলতে চায় না সেরকম বিষয় নিয়েও আসি। আপনাদের প্রত্যেকের কথা আমি তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন। এরকমই নতুন কোনো স্টোরি নিয়ে আমি অবশ্যই আসবো। নমস্কার, জোহার।